স্যার এইখানে যেমন আপনি অনেক বড় করে লিখছেন না অক্ষরগুলা, হ্যাঁ ওয়ার্ডগুলা, তো টেক্সট হ্যাঁ প্রোগ্রামিং এ কি যদি প্রোগ্রামটা রান করি তাহলে কি এত বড়ই দেখাবে? না, যদি আমরা ফন্ট প্রোগ্রামিং করি, ফন্ট সাইজ, তারপরে ফন্ট কালার, এই ধরনের প্রোগ্রামিং করি, তাহলে আমাদেরকে বড় করে দেখাবে এবং আমাদের পছন্দ মতো কালার দেখাবে। তা না হলে উইন্ডোজের ডিফল্ট ফরম্যাটে দেখাবে। ও আচ্ছা, স্যার, আমরা উইন্ডোজের এখন ডিফল্ট সাধারণত 11 থাকে না? যার কম্পিউটারে যেটা সেট করা থাকে, ঠিক আছে। তো আজকের জন্য, আজকের আমাদের ডেট হচ্ছে ওকে 9/8/2020, প্রবলেম 2। আজকের প্রবলেম, আমরা একটা প্রবলেম দিয়ে আমরা আজকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং স্ট্রাকচারটা স্টাডি করব। একটা প্রবলেম আমাদেরকে নির্বাচন করতে হবে, যে প্রবলেমটা এমন একটা প্রবলেম হবে যেটার মধ্যে আমরা লজিক পাবো, যেটার মধ্যে আমরা লজিক পাবো, তারপরে যেটার মধ্যে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সিনট্যাক্স পাবো, স্ট্রাকচার পাবো, সবকিছু একটা জায়গায় থাকবে। তাহলে আমাদের প্রবলেমটা বুঝতে সুবিধা হবে এবং কাজ করতে সুবিধা হবে, ঠিক আছে। এবং এই প্রবলেমটা ঠান্ডা মাথায় বুঝবো, এমন ভাবে বুঝবো যে পরবর্তী প্রবলেমটা, হোমওয়ার্কটাও যেন এটা থেকে আমরা করতে পারি। প্রবলেম নাম্বার 1 থেকে হোমওয়ার্ক 1 এর কিন্তু সম্পর্ক ছিল, শুধু একটা কিওয়ার্ড আলাদা ছিল। প্রবলেম নাম্বার 1 এ আমরা করেছি হচ্ছে মেথড, আর হোমওয়ার্ক 1 এ আমরা দিয়েছি মেথড উইথ রিটার্ন টাইপ। ঠিক এরকমই এখন আমরা প্রবলেম 2 একটা স্টাডি করব অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ, এবং এটার আমরা হোমওয়ার্কটাও দিব এটার সাথে তাল মিলিয়ে। তো এখন যদি আমরা একটা প্রোগ্রাম করি, যে প্রোগ্রামটা সাথে অ্যারে থাকবে এবং মেথড থাকবে উইথ রিটার্ন টাইপ, এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফিচার, সেটা ইনহেরিটেন্স থাকবে, তাহলে মোটামুটি ভাবে আমাদের একটা ভালো প্র্যাকটিস করা হবে। তাহলে আমরা যদি এভাবে করি, রাইট এ C++ program using OP, ঠিক আছে, সংক্ষেপে লিখলাম অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং টু split digit from an integer number, ওকে। ওকে, আমরা যদি এখন প্রোগ্রামটা অ্যানালাইসিস করি, রাইট এ C++ program using object oriented programming to split digit from an integer number, এখানে এখানে আমাদেরকে প্রবলেমটা যদি আমরা স্টাডি করি, তাহলে আমাদেরকে খুঁজে বের করতে হবে যে আমরা অ্যাজ এ প্রোগ্রামার যদি চিন্তা করি, তাহলে আমরা ইউজারের সাথে ইন্টারেকশন, সেই ইন্টারেকশনটা খুঁজে বের করি, ইউজার কি করবে। দ্যাট মিনস এখানে দেখা যাচ্ছে ফ্রম অ্যান ইন্টিজার নাম্বার, তার মানে প্রথমে আমাদেরকে চিন্তা করতে হবে যে একটা ইন্টিজার এ, মানে একটা নাম্বার আমাদেরকে ডিক্লেয়ার করতে হবে। তারপরে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই নাম্বারটা ইনপুট দিতে হবে, মানে ইনপুট এন। তারপরে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং স্ট্রাকচারে নিয়ে যেতে হবে, তার মানে ক্লাস ডিক্লেয়ার করতে হবে। তারপরে অবজেক্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। তারপরে মেইন ফাংশন আমাদেরকে ঠিক মতো রাখতে হবে। তাহলে এগুলো হচ্ছে আমাদের বেসিক, মানে বেসিক স্ট্রাকচার, আমাদের এগুলো সব ঠিক থাকতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে এই অবজেক্ট বেসড প্রোগ্রামিং এর মধ্যে স্প্লিট মানে ভাগ করা। ফর এক্সাম্পল, আমরা যদি n ইকুয়াল টু 1 2 3 দিই, তাহলে আমাদের স্প্লিট হবে এভাবে 1 একটা ডিজিট, 2 একটা ডিজিট, 3 একটা ডিজিট।
দ্যাট মিনস ভিজিট ইকুয়াল টু 1, তারপরে ভিজিট ইকুয়াল টু 2, তারপরে ভিজিট ইকুয়াল টু 3। কথা বুঝে গেছে? স্প্লিট করা মানে কি? ভেঙে ফেলা। আপনার কম্পাইলার কনস্ট্রাকশন স্টাডি করতেছেন না, আলাদা করে ফেলো স্যার। টোকেন। সো আমি যদি কম্পাইলার কনস্ট্রাকশনের ভাষায় বলতাম তাহলে বলতাম ক্রিয়েট দ্য Token. টোকেন। তো এটা টোকেন না, আমার আলাদা আলাদা টোকেন হয়েছে। 1 ইজ টোকেন, 2 একটা টোকেন, 3 একটা টোকেন। ঠিক আছে, এটা আলাদা আলাদা দিয়েছে। তো এখন এটা যদি করতে চাই তাহলে আমাদেরকে প্রথমে চিন্তা করতে হবে যে প্রোগ্রামিং এর কি ধরনের অ্যাকশন লাগবে। যেমন আমি এটা শিওর হয়ে গেলাম যে এখানে আমার একটা ইফ মেবি আমাকে একটা লুপিং লাগবে, তারপরে আমাকে ইফ লাগতে পারে, এটা আমি মাথার মধ্যে রাখলাম। তারপরে আমাকে অ্যারিথমেটিক অপারেটর লাগবে, এই তিনটা জিনিস লাগবে। সরি, লুপিং লাগবে, ইফ কন্ডিশন লাগবে এবং অ্যারিথমেটিক অপারেটর লাগবে। এটা কিন্তু একটা ধারণা। প্রোগ্রাম লেখার শুরুতে আমি একটা ধারণা করলাম আমার এগুলো লাগবে। ঠিক আছে, কিভাবে ধারণা করলাম? এই প্রবলেমটা অ্যানালাইসিস করে ধারণা করলাম। এটা হচ্ছে একটা প্রোগ্রামারের মূল কোয়ালিটি, মেইন কোয়ালিটি। এই ধরনের কোয়ালিটি থাকতে হবে, একটা সামগ্রিক ধারণা তার মাথার মধ্যে আসতে হবে। এখন আসেন, যদি আমি এটা অ্যাড করে দেই ইউজ ইনহেরিটেন্স, ক্লিয়ার? ইউজ ইনহেরিটেন্স, শুধু এতটুকু অ্যাড করে দিলাম। তার মানে মেথড থাকবে, মেথড উইথ রিটার্ন টাইপ, উইদাউট রিটার্ন টাইপ থাকতে পারে, মেথড উইথ প্যারামিটার, উইদাউট প্যারামিটার থাকতে পারে, বহু কিছু থাকতে পারে। যেহেতু এগুলো মেনশন করা নাই, তাহলে একজন প্রোগ্রামার তার কাজের ধরন অনুযায়ী, ডিমান্ড অনুযায়ী সে এটা ডিজাইন করবে। এখন একজন প্রোগ্রামার একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্ল্যাটফর্মে, সে কিন্তু একটা আর্কিটেক্ট। সে তার বডিটাকে তার কাজের সুবিধা অনুযায়ী সে ডিজাইন করতে চাইবে, এটা স্বাধীনতা তার আছে। কিন্তু আমি যখন বলে দিয়েছি ইউজ ইনহেরিটেন্স, তার মানে আমি চাচ্ছি যে তুমি যেভাবে প্রবলেমটা সলভ করো না কেন, তোমার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ভিতরে যেন ইনহেরিটেন্সের পারফরম্যান্স থাকে, ইনহেরিটেন্সের ফ্লেভারটা যেন আমি দেখতে পাই। আচ্ছা, এতটুকু ভেবে আমরা প্রোগ্রামে চলে যাই। তাহলে আমরা পাশাপাশি এটাও দেখবো, আমাদের এই প্রবলেম অ্যানালাইসিসটাও দেখবো, প্রোগ্রামটাও দেখবো। কোড ব্লকে গেলাম। স্যার আমরা যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আরেকটা কিছু পড়ছি, ইনহেরিটেন্স, ওভারলোডিং, ওভাররাইডিং, স্যার এগুলো কি স্যার, নাকি স্যার আরো ফাংশন আছে স্যার? মোটামুটি ভাবে মেইনলি আপনারা মেইন গুলো সবই পড়েছেন। আর যেগুলো কাজে লাগবে না কিংবা দরকার নাই, ডেপ্রিকেটেড হয়ে গেছে, সেগুলো আমি বলি নাই। কারণ সামনে জাভা আছে, তারপরে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করার সময় সি শার্প আসবে, ওরাকল আসবে, অনেক ভালো ভালো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসবে। সিলেবাস চেঞ্জ হয়ে গেছে, মেশিন লার্নিং আসছে, পাইথন দিয়ে ইনশাল্লাহ আমি করাবো যদি আল্লাহ বেঁচে রাখে। তো এই জন্য যতটুকু মাথার মধ্যে না দিলে আপনাদের প্রবলেম হবে, আমি ততটুকু দিয়েছি। আর হাম্বি দাম্বি করে ওই ডেপ্রিকেটেড আমলের জিনিসপত্র পড়া দরকার নেই। আমরা নিউ ফাইলে গেলাম, ফাইলটা প্রথমে সেভ করে নেই। problem2.cpp, সিপিপি হচ্ছে সি প্লাস প্লাস এর কম্পালসারি এক্সটেনশন। আচ্ছা, আসে ফন্ট একটু বড় করে নিলাম। include iostream, iostream header file তো কম্পালসারি, using namespace std ফাংশন কল হলো। তারপরে যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, প্রথমেই প্রোগ্রামটা কিভাবে সলভ করব সেটা নিয়ে ভাববো না। প্রথমে আমরা আমাদের ফ্রেমওয়ার্কটা ডিজাইন করে নেব। ক্লাস এটা বেস ক্লাস, একটা ক্লাস করলাম,
যেহেতু আমাদের আরেকটা অবজেক্টের প্রোগ্রামের আরেকটা ক্লাস আছে, সো ক্লাস বি পাবলিক এ। আমি কেন আরেকটা ক্লাস প্রথমে ডিজাইন করলাম, কারণ প্রবলেমে সুস্পষ্ট করে বলা আছে ইউজ ইনহেরিটেন্স। ইনহেরিটেন্সের ব্যবহার আমি দেখাবো। যদি আমি শুধু বলতাম অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, তাহলে স্টুডেন্টের কাছে একটা অপশন থেকে যেত যে আমি একটি ক্লাস এবং একটি মেইন মেথড দিয়ে কাজটা করব, কিন্তু আমি কিন্তু এখানে অ্যাডিশন করে দিয়েছি ইউজ ইনহেরিটেন্স। মেনশন করে দেওয়ার জন্য। ক্লিয়ার? তার মানে হচ্ছে কি আমি ডিরাইভ ক্লাস মানে একটি ক্লাসের সাথে আরেকটি ক্লাসের যে ফ্রেন্ডশিপ থাকবে সেটাকে কম্পালসারি করে দিয়েছি কোশ্চেনে, প্রবলেমের মধ্যে। এখন আমরা মেইন বডিতে যাব, কারণ একটা প্রোগ্রামের মেইন বডি থাকতেই হবে। ওকে, আর আরেকটা কম্পালসারি বিষয় হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ, সেটা হচ্ছে যে আমি ক্লাসকে কল করব এবং তার পাশে অবজেক্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করব। আচ্ছা, এখানে ক্লাস ছিল দুটো। আমি কিন্তু ভাইবা বোর্ডে এই কোশ্চেনগুলি জিজ্ঞাসা করি এবং মিডটার্মের ভাইবাতেও এই কোশ্চেন জিজ্ঞাসা করেছিলাম, অনেকে উত্তর দেয়নি এবং অনেকে উত্তর দিতে পেরেছে। খুব ভালো করে খেয়াল করেন, এখানে দুটো ক্লাস দেখা যাচ্ছে, ক্লাস এ এবং ক্লাস বি। ক্লাস বি কে পাবলিকলি ক্লাস এর সাথে ফ্রেন্ডশিপ করে দেওয়া হয়েছে। এর মানে হচ্ছে যখন দুটো ক্লাসের মধ্যে পারস্পরিক সম্পর্ক তৈরি হয়, ফ্রেন্ডশিপ তৈরি হয়, তখন এটা ইনহেরিটেন্সে পরিণত হয়। এখানে ক্লাস বি প্লেইনলি সিম্পলি ক্লাস এর সাথে সম্পর্ক তৈরি করেছে, সো এটা একটা মাল্টি লেভেল ইনহেরিটেন্স, একটা লেভেলের পর একটা, একটা লেভেলের পর একটা। আচ্ছা, এবং যেহেতু ডিরাইভ ক্লাস আছে, মানে সবচেয়ে সর্বকনিষ্ঠ ক্লাস, মানে সবচেয়ে ছোট ক্লাসটা যে সবার পরে আসছে, নিয়ম অনুযায়ী আমরা তাকে মেইনের মধ্যে নিয়ে আসবো এবং তার আন্ডারেই আমরা অবজেক্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করবো। তাহলে উপরের যত ইনস্ট্যান্স থাকবে, উপরের এই মেইনের উপরে যত ইনস্ট্যান্স থাকবে, সবগুলো ইনস্ট্যান্সকে আমরা ব্যবহার করতে পারবো। আবার বলি, ইনস্ট্যান্স কি? ইনস্ট্যান্স মানে হচ্ছে ক্লাসের ভিতরে যতগুলো উপাদান থাকবে সেই উপাদানগুলো ইনস্ট্যান্স। উপাদান কি কি? ভেরিয়েবল একটা ইনস্ট্যান্স, মেথড একটা ইনস্ট্যান্স, কনস্ট্রাক্টর একটা ইনস্ট্যান্স, ডিস্ট্রাক্টর একটা ইনস্ট্যান্স। যতগুলো উপাদান থাকে সবগুলো উপাদানকে আমরা ইনস্ট্যান্স বলি। এখন আমরা একটা স্পেসিফায়ার ইউজ করি, সো পাবলিক। এখানেও একটা স্পেসিফায়ার ইউজ করি, পাবলিক। খুব ভালো করে খেয়াল করেন, আমি কিন্তু প্রোগ্রামিং করিই নেই এখনো, আমি শুধুমাত্র একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর প্ল্যাটফর্মটা ডিজাইন করলাম। এতটুকু যখন একটা স্টুডেন্ট ডিজাইন করতে পারে, দ্যাট মিনস সে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আর্কিটেকচার জানে, সে লেভেল ওয়াল কমপ্লিট করছে। তো এখানে না পড়ার বিষয়টা কোথায় আছে? আমি কিছু বুঝি না। আমার মনে হয় যে আপনাদের কনফিডেন্স লেভেলে না থাকার কারণে হয়তোবা ভয় পান। একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করতেছি, আমি একটা ক্লাস ডিক্লেয়ার করব। ইটস ভেরি সিম্পল, ক্লাস ইজ এ কিওয়ার্ড আমাকে দিতেই হবে, এরপরে ক্লাস নেম দিতে হবে। ক্লাসের ভিতরে অবশ্যই পাবলিক সেকশন অথবা প্রাইভেট সেকশন অথবা প্রোটেক্টেড সেকশন থাকবে। ক্লাস শেষ হবে একটা সেমিকোলন দিয়ে। ভালো কথা, যেহেতু ইনহেরিটেন্স বলা হয়েছে, ইনহেরিটেন্স মানে দেয়ার শুড বি মিনিমাম 2 ক্লাস। এখন ক্লাসগুলো মিনিমাম যদি 2টা ক্লাস হয়, তাহলে বুঝতে হবে যে এটা সিম্পল ইনহেরিটেন্স হবে। তো সিম্পল ইনহেরিটেন্স মানে ক্লাস বি ক্লাস পাবলিক এ, মানে ক্লাস বি পাবলিক এর সাথে ইনহেরিটেড হয়েছে, সম্পর্ক ফ্রেন্ডশিপ করেছে, এখানে একটা ইনহেরিটেন্স ঘটেছে। এবং এই কিভাবে ইনহেরিটেন্সের টাইপটা কি? পাবলিক টাইপ। আচ্ছা, ক্লাস বি এর মধ্যে একটা পাবলিক স্পেসিফায়ার দিয়েছি। এখন প্রোগ্রামিং এর এই অংশে আমাদেরকে স্টেটমেন্টগুলো লিখতে হবে। এটা হচ্ছে প্রোগ্রামিং এর আর্কিটেকচার। এই কাজটা যদি করি তাহলে আমাদের প্রোগ্রামটা রান করবে পারফেক্টলি। এখন আমরা এখানে কি লিখবো সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। যেহেতু প্রবলেমটা টিচার বলে দিয়েছে, আপনি নিজের মতো করে, আবার টিচার আপনাকে একটা আর্কিটেকচারও মাথার মধ্যে চাপিয়ে দিয়েছে, ইউজ ইনহেরিটেন্স। তাহলে দুটো জিনিসকে কনসিডার করে প্রবলেমটা সলভ করতে হবে। আমরা কিন্তু এখানে দুটো জিনিস পাশাপাশি দেখতেছি। আমরা এখানে প্রবলেম সলভিং স্কিল তৈরি করতেছি, আমরা অবজেক্ট ওরিয়েন্টেড আর্কিটেকচার ফলো করতেছি, আবার আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের লজিকগুলো, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ স্টেটমেন্টগুলো কন্ট্রোলে রাখতেছি। সো আমরা লুপিং,
ইফ কন্ডিশন, অ্যারিথমেটিক অপারেটর, এই জিনিসগুলো যে আমাদের কন্ট্রোলে আসতেছে। আবার পাশাপাশি দেখেন একটা ইন্টিজার নাম্বারকে কিভাবে স্প্লিট করতে হয়, সো এটা আবার লজিকের মধ্যে পড়ে, প্রোগ্রামিং লজিকের মধ্যে পড়ে, এগুলো আমাদের আয়ত্তে আসতেছে। তো এখন আমরা যদি চিন্তা করি এভাবে যে ইন্টিজার এন নামে আমার তো একটা ভেরিয়েবল লাগবেই, কারণ এই ভেরিয়েবলের মাধ্যমেই আমি ইউজারের কাছ থেকে একটি ইন্টিজার নাম্বার ভ্যালু নিব। সো আমি দুটো ক্লাসের মধ্যে কিছু কাজ ভাগ করে দিতে পারি। সো আমরা চিন্তা করতে পারি যে ক্লাস এর মধ্যে একটা রেসপন্সিবিলিটি রাখি, সেটা হচ্ছে যে এন এর মান রাখা, এনটাকে ডিক্লেয়ার করা, এবং একটি ভয়েড ফাংশন রাখি, এটার নাম দিই ইনপুট আইএনপি। এর কাজ হবে ইউজারের কাছে ইনপুটটা নেওয়া, সিন এন। এখানে ভয়েড কেন দিয়েছি, কারণ এই ফাংশনটার কোনো রিটার্ন টাইপ থাকবে না, এই ফাংশনটা শুধুমাত্র কল করলে কাজ করবে। তো ফাইন, আমরা একটা ডিজাইনের কাজ করে ফেলি। সি আউট, বলি ইন্টার অ্যান্ড ইন্টিজার নাম্বার, ওকে, সেমিকোলন দিলাম। এখানে ডিজাইনটাকে সুন্দর রাখার জন্য একটা কোলন দিয়ে স্পেস করে দিলাম। সো তাহলে ডিসপ্লে স্ক্রিনে ইন্টার অ্যান্ড ইন্টিজার নাম্বার দেখাবে, তারপরে এন এর মানটা কম্পিউটার আমাদের কাছে নেবার জন্য ব্লিঙ্ক করতে থাকবে। আমরা ওখানে এন এর একটা মান দিয়ে ইন্টার দিলে কম্পিউটার সেটাকে রিসিভ করবে। স্যার এতটুকু কাজ আমরা দিলাম, কথা শেষ করি, এতটুকু কাজ আমরা দিলাম এই প্রবলেমটাকে অ্যানালাইসিস করে, যে যেহেতু আমরা বুঝতে পেরেছি যে একটা ইন্টিজার নাম্বারকে স্প্লিট করতে হবে, সো সেই নাম্বারটার সাপেক্ষে একটি ভেরিয়েবল ডিক্লারেশন, সেই নাম্বারটা ইনপুট নেবার ব্যবস্থা করা উচিত। আমরা সেই ফান্ডামেন্টাল কাজটুকু এখানে কমপ্লিট করছি। এখন বলেন জিলানি। স্যার আপনি বলছেন যে ভয়েড মেথডটাকে স্যার কল করলে কাজ করবে অনলি। স্যার মানে রিটার্ন টাইপের মেথড কল স্যার কলই করতে হয় স্যার? অ্যাকচুয়ালি রিটার্ন টাইপের মেথডও কল করতে হয়, ভয়েড মেথডকেও কল করতে হয়। আমি একটু মনে ভুল বলেছি, সেটা বলার সময় কম বলেছি। সেটা হচ্ছে যে ভয়েড মেথডকে কল করলে কাজ করবে, কিন্তু ভয়েড মেথড কোনো কিছু রিটার্ন করবে না, সে নিজে থেকেই নিজের মধ্যেই কাজগুলোকে সমাপ্ত করে দেবে। আর যদি সামনে রিটার্ন টাইপ থাকতো তাহলে তাকে কল করতে হতো, পাশাপাশি ইন্টিজার ইনপুট যদি লিখতাম, মানে রিটার্ন টাইপ মেথড যদি ইউজ করতাম, তাহলে সে একটা বাড়তি সার্ভিস দিত। সেটা হচ্ছে যে এই ফাংশনের মধ্যে যদি কোনো ভ্যালু ক্রিয়েট হতো, এই ফাংশনের বডির মধ্যে যদি কোনো ভ্যালু ক্রিয়েট হতো, তাহলে সেই ভ্যালুটাকে আমি অন্যত্র কল করে নিতে পারতাম, শুধু ওই ভ্যালুটাকে? হ্যাঁ, ভ্যালুটাকে কল করে নিতে পারতাম। আচ্ছা। ফাইনালি C++ ফাংশন উইল রিটার্ন এ সিঙ্গেল ভ্যালু, মাল্টিপল ভ্যালু রিটার্ন করবে না, একটাই ভ্যালু রিটার্ন করবে একটি ফাংশন একবারই। যদি বারবার রিটার্ন করাতে চায় তাহলে আমরা তাকে বারে বারে কল করাতে হবে, ঠিক আছে, রিকার্সিভলি কল করাতে হবে। তাহলে আমরা এতটুকু সিদ্ধান্তে উপনীত হতে পারছি যে আমরা আমাদের একটা ক্লাসের মধ্যে একটা পাবলিক সেকশন ডিক্লেয়ার করেছি, সেখানে আমরা একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, সেখানে আমরা একটা ভয়েড টাইপের ফাংশন অথবা মেথড তৈরি করেছি। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ভাষায় এটাকে মেথড বলে, এজন্য মেথড বলাটাই অভ্যাস করাটা উচিত। সেটার টাইপ হচ্ছে ভয়েড, তার মানে সে কোনো কিছু রিটার্ন করবে না, বাট সেটার বডির মধ্যে আমরা যে কাজটা করতে দিব, এই মেথড বডির মধ্যে সেই কাজগুলো সে করবে। মেইনলি আমাদের টিচার কনফিউশন এখানে আছে যে এটা তো ভয়েড, কিন্তু আমরা এটাকে রিটার্ন টাইপ করলে কি করব? রিটার্ন টাইপ করলে সিম্পলি এর সামনে রিটার্ন টাইপ বসাবো, কিন্তু রিটার্ন টাইপ মেথড ইউজ করলে তাকে ব্যবহার করাও জানতে হবে। এখন আমি যেখানে ব্যবহার নাই সেখানে জোর করে রিটার্ন করার দরকার নাই। ফর এক্সাম্পল, আমি এখানে ইন্টিজার লিখতে পারতাম, বাট কেন লিখবো? এটা বোকার রাজ্যে বসবাস। আমি ইউজারের কাছ থেকে ইনপুট নিচ্ছি, বাট আমি বলতেছি রিটার্ন করব, দরকার আছে? আমি তো নেয়ার কাজ করছি, তাহলে আমি তো রিটার্নের কাজ করছি না। সো এটা ইটস এ কমন সেন্স, এটা কমন সেন্স থেকে বোঝা যায় যে এখানে ইন্টিজার লেখার দরকার নেই। এখন আমরা ক্লাস বি তে কিছু কাজ দিই। ক্লাস বি তে আসার পরে যদি আমরা বলি ইন্টিজার, ক্লাস বি তে আমার টার্গেট হচ্ছে আমি রিটার্ন করব, ওকে, আমি বললাম ইন্টিজার আউট, ফাইন, মেথডের সাইন দিলাম, মেথডের বডি ক্রিয়েট করলাম,
এখন আমি যদি এখানে আউট করতে চাই, তাহলে একটু আগে আমি বলছি যে একটা একটা মেথড কিংবা একটা ফাংশন রিটার্ন টাইপ যদি থাকে, তাহলে সে একবার কল করলে একটি ভ্যালু রিটার্ন করে, বারে বারে রিটার্ন করবে না। এখন এক্সামে খারাপ করার আপনাদের একটা রাস্তা বলি। আমি এই ধরনের একটা প্রবলেম দিয়ে বললাম, আমি এই ধরনের একটা প্রবলেম দিয়ে আপনাকে কনফিউজ করে দিলাম যে তুমি একটা রিটার্ন টাইপের ফাংশন ব্যবহার করবা, তাহলে কিন্তু আপনাকে বুঝতে হবে যে স্যার যদি এই প্রোগ্রামটাকে রিটার্ন টাইপ করতে দেয়, তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। সে অনলি ওয়ান রিটার্ন করবে, অথবা লাস্টে 3টা রিটার্ন করবে, বাদ বাকিগুলো রিটার্ন করবে না। ঠিক আছে, 3টা ফাংশন ইউজ করতে হবে স্যার। হ্যাঁ করতে হবে। 3 বার। এখন দেখেন কোশ্চেনের মধ্যে কিন্তু আমি মিস্টেকটা করি নাই, আমি কিন্তু বলি নাই যে তোমাকে একটি রিটার্ন টাইপের মেথড ইউজ করতে হবে। কিন্তু যদি আমি বলে দিতাম তাহলে কি করতাম, যদি বলে দিতাম তাহলে কি হতো, তাহলে আমাকে সেই সিচুয়েশনটাকে ম্যানেজ করতে হতো। আর এমন কোন একটা কাজ ওই মেথডের মধ্যে দিতে হতো যেটা একবারই রিটার্ন করবে, এবং রিটার্ন করলে আমার সফটওয়্যারে কিংবা আমার প্রোগ্রামিং এ কোনো প্রবলেম হবে না। তো আপাতত আমি যেহেতু দেখতে পাচ্ছি যে এখানে বলেছে যে স্প্লিট ডিজিট করলে একটা জিনিস, দুটো জিনিস, 3টা জিনিস যেতে পারে। এখানে যদি 4 ডিজিটের নাম্বার হতো, তাহলে এটা টোটাল 4 বার রিটার্ন করতো। ক্লিয়ার? জি স্যার। সো এখানে নাম্বার অফ ডিজিট আর নাম্বার অফ রিটার্ন, সো এই ব্যাপারটা ডিফিকাল্ট। সো এই ধরনের সিচুয়েশনে আমাকে এখানে ইন্টিজার ব্যবহার করাটা ঠিক হয়নি। ক্লিয়ার? জি স্যার। তাহলে আমি কি ব্যবহার করব, আমি এখানে ভয়েডই ব্যবহার করব। ক্লিয়ার? জি স্যার। আমি ভয়েড ব্যবহার করলাম। এখন এখানে বাট স্যার ভয়েডটা কি স্যার একবারই আমাকে দেখাবে না? ভয়েডের কাজ মানে ভয়েড মানে নাথিং। আমি কি কল করলে স্যার কি দেখাবে এখানে? কল করলে আমি যেই কাজটা করতে দিব সেটা দেখাবে। আচ্ছা, তো আমি এখানে এখন আপনি যেটা বললেন স্যার, আমি 4টা যদি ডিজিট নিই তো 4টাই কি এখানে ইনপুট করতে হবে? আমি তাকে টাস্ক দিয়েছি হচ্ছে তুমি আমার স্ক্রিনে এটা ডিসপ্লে করো, সে করবে। আমি বলেছি তুমি আমার কাছে একটা ইনপুট নাও, সে নিবে। জি স্যার। আমি কি বলেছি যে তুমি রিটার্ন এন করো? আমি তো এই কথাটা বলিনি, বলেছি রিটার্ন না না না, এটা বলে বলেন নাই স্যার। বলি নাই। সো Okay. ব্যাপারটা এরকম। এখন এখানে আসার পরে আমি তাহলে প্রোগ্রামিং লজিক নিয়ে এখন ভাববো, এটাও ভয়েড। সো আমার কাজ হচ্ছে আমি ইউজারের কাছে যে এন এর মানটা নিয়েছি, সেই এন এর মানটাকে আমি কিভাবে স্প্লিট করব। ক্লিয়ার? তো আমরা জানি একটা ইন্টিজার নাম্বারকে, ফর এক্সাম্পল 1 2 3 5, এটাকে যদি আমি, যে কেউ একজন আমাকে রেসপন্স করবেন, এটাকে যদি আমি 10 দিয়ে ভাগ দেই, জামিল, এটা উত্তর জামিল দিবে। আমি যদি এটাকে 10 দিয়ে ভাগ দেই, তাহলে এটা ভাগশেষ কত হবে আর ভাগফল কত হবে? স্যার এটা 10 দিয়ে ভাগ দিলে যেটা রেজাল্ট আসবে স্যার সেটা হচ্ছে 1200 আর 35। ভাগশেষ 5 থাকবে স্যার, এরকম কিছু। ভাগশেষ 5 থাকবে, ভাগশেষ 5 থাকবে, রাইট স্যার। আর আর এটা ভাগফল আসবে কত থাকবে? ভাগফল 123 স্যার, 123 থাকবে। ভাগ করে থাকবে। তাহলে দেখেন, জি স্যার। এই আমি যদি n/10 এই জিনিসটা ইউজ করি, রেজাল্ট মানে r = n/10, আমি যদি এটা ইউজ করি r = n/10, অথবা ওকে ফাইন, এটা আর না দিয়ে আমি আউটপুট দিই, out = n/10, তাহলে n কে 10 দিয়ে ভাগ দিলে একটা ভাগফল আসে, ইট মে বি 1 2 3। ক্লিয়ার? এটা কত আসবে? এটা আসবে 1 2 3। ঠিক আছে? আর যদি আমি এটাকে বলি রিমাইন্ডার মানে ভাগশেষ ইকুয়াল টু ভাগশেষ n, আমরা জানি ভাগশেষের অপারেটর হচ্ছে মডুলাস অপারেটর প্রোগ্রামিং এ, n mod 10 আমি যদি লিখি, তাহলে আমার আউটপুট আসবে 5। 5। ক্লিয়ার? কারণ আমরা জানি Okay. n এর মান কত, n এর মান আছে 1 2 3 5। সো আমি এখানে সরাসরি লিখে ফেলি 1 2 3 5, এখানে আমি Enter সরাসরি করে লিখে ফেলি, তাহলে বুঝতে সুবিধা হবে 1 2 3 5। তাহলে দিস ইজ এ নাইস লজিক।
সো 10 এমন একটি শক্তিশালী নাম্বার ডেসিমেল প্রোগ্রামিং এর ক্ষেত্রে কিংবা যে কোনো ইন্টিজার নাম্বারের অপারেশন করতে গেলে, ইন্টিজার নাম্বারকে অপারেশন করতে গেলে, ইন্টিজার নাম্বারের উপরে গবেষণা করতে গেলে 10 and 2 এই দুটো কিন্তু ম্যাজিক্যাল নাম্বার, এই দুটোতে অনেক কাজ করা যায়। সো 10 এমন একটি নাম্বার যে আমরা দেখতে পেলাম যে 10 দিয়ে যদি কোনো ইন্টিজার নাম্বারকে ভাগ দিই তাহলে ভাগফল আসে। আবার 10 কে যদি আমরা কোনো ইন্টিজার নাম্বারকে যদি 10 দিয়ে ভাগ দিই তাহলে যে ভাগশেষ আসে সেটা একটা ডিজিট, দ্যাট মিনস 5 আলাদা হয়ে গেল। এখন যদি আমি পুনরায় এই অপারেশনটা আবার চালাই, এই অপারেশনটা যদি আমি আবার চালাই তাহলে আমার নাম্বারটা ছোট হয়ে কত হয়েছে 1 2 3, আমার নাম্বারটা কত হয়েছে 1 2 3। সো 1 2 3 কে যদি আমি 10 দিয়ে ভাগ দিই তাহলে ভাগফল আসবে 12। 12 আর 1 2 3 কে যদি আমি 10 দিয়ে ভাগ দিই তিন। তাহলে ভাগশেষ আসবে 3 3। লুক এট হিয়ার, 5 প্রথমে আলাদা হয়েছে, তারপরে 3 আলাদা হলো। একটা করে ডিজিট পাচ্ছি স্যার। আমি যদি আবার ওই 12কে যদি আবার ভাগ দিই, আমি এখন নর্মাল অঙ্ক করতেছি, ঠিক আছে, প্রোগ্রামিং না। 12কে যদি 10 দিয়ে ভাগ দিই তাহলে 1 ভাগফল কত আসবে 1, আর ভাগশেষ কত আসবে 2। এখন আসে আমি যদি আবার এই অপারেশনটা চালাই, আমার 1 কে যদি আমি 10 দিয়ে ভাগ দিই তাহলে কি আসবে, ভাগ যাবে না, সো একই থাকবে একই থাকবে। নাকি? জি স্যার, একই থাকবে। ভাগ যাবে না স্যার। না স্যার, ওকে। আর ভাগশেষ কত আসবে 0 আসবে। স্যার 1 থাকবে না 0.1 থাকবে স্যার? অ্যাকচুয়ালি আমি এখন বলি ভাগশেষ 1 থাকবে, এখানে 0 থাকবে। কারণটা হচ্ছে জি স্যার, এইটাই স্যার, এটা হচ্ছে ইন্টিজার নাম্বার, সো এটা ফ্লোটিং নাম্বারে পরিণত হবে না। 0. যদি 1 থাকে স্যার তাহলে তো 0 হবে হচ্ছে। হ্যাঁ, কেন ওটার 0.1 কেন ভাগশেষ হবে হবে না? না। আমরা যখন পাটিগণিতের নিয়মে অঙ্ক করি, রাকিব জায়গা মতো গেছে, ঠিক আছে, আমরা যদি পাটিগণিতের নিয়মে ছোটবেলার মতো করে অঙ্ক করি তাহলে আমরা জানি ভাগ না গেলে একটা হাতে 1 নিতে হয়, 0 নিতে হয়, তাই না? তো তার মানে কি দশমিকে পরিণত হবে। কিন্তু কম্পিউটার সিস্টেম, যেহেতু আমি প্রোগ্রামের শুরুতেই ইন্টিজার টাইপের নাম্বার ডিক্লেয়ার করেছি, এটা কখনোই আর দশমিকে পরিণত হবে না। সো কম্পিউটার সিস্টেম যখন কোনো ইন্টিজার নাম্বারকে ভাগ দেয় আর সেটা ভাগ না যায়, তখন বাই ডিফল্ট ভাগফল 0 করে দেয়, কারণ ভাগ যায়নি, আর রিমাইন্ডার ওই নাম্বারটাই রয়ে যায়, ঠিক আছে? দিস ইজ অনলি দ্য নলেজ, এইটুকুই শুধু নলেজ, যে কম্পিউটার সিস্টেমে কোনো ইন্টিজার নাম্বারকে কোনো একটি নাম্বার দিয়ে যদি ভাগ দেওয়া হয়, তাহলে যদি ভাগ না যায় তাহলে ইন্টিজার নাম্বারের কারণে সেটা দশমিকে পরিণত হবে না, সে 0 ভাগফল আসবে, আর উক্ত নাম্বারটাই ভাগশেষে পরিণত হবে, কারণ ভাগ যায়নি। এখন এই অঙ্কটা আমাদেরকে বুঝতে হবে, এটার সাথে প্রোগ্রামিং এর কোনো সম্পর্ক নাই, এটা সিম্পল বেসিক ম্যাথমেটিক্স। আমি শুধু ব্ল্যাকবোর্ডে না লিখে নোটপ্যাডে লিখেছি। স্যার এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে একটা নাম্বার কিভাবে ছোট হয়ে যাচ্ছে, তার ভাগফল আসলো, ভাগফলটাকে পুনরায় আমি আবার নাম্বারে পরিণত করলাম, আবার ভাগফল আসলো, এই ভাগফলটাকে আমি পুনরায় নাম্বারে পরিণত করলাম, আবার ভাগফল আসলো, এই ভাগফলটাকে আমি পুনরায় নাম্বারে পরিণত করলাম। ক্লিয়ার? তাহলে Just ছোট করলাম স্যার। হ্যাঁ। এটা হচ্ছে না স্যার, হ্যাঁ, নাম্বারগুলো সেপারেট করতেছে, বাট আমার স্যার আমি মাত্র এই যে প্রোগ্রামটা করলাম, ঠিক আছে, আমি এই যে কোনো কিছু ইউজ করিনি স্যার, জাস্ট এমনি প্রোগ্রামটা করছি, তো দেখলাম স্যার হচ্ছে উল্টা আসছে স্যার, অ্যানসারটা যেমন 1 2 3 4 5 আছে না, এখানে তো হ্যাঁ। সেপারেট আলাদা হয়ে আসবে, কিন্তু তা আসে না, আগে প্রথমে 5 আসে, তারপর 3 আসে, তারপর 2 আসে, তারপর 1 আসে। হ্যাঁ, তাই তো আসবে। এখানে আমাদের প্রথমে রিমাইন্ডার কি আসছে 5 আলাদা হবে, তারপরে 3 আলাদা হবে, সেপারেট হবে 1 2 3, মানে কিভাবে আসবে প্রথমটাই Loop আগে use আসবে। করে। ওকে Loop use ফাইন। code। তার জন্য আমাদেরকে অন্য কোনো প্রোগ্রামিং লজিকে যেতে হবে। আমরা প্রথম ধাপায় আমরা এই কাজটা করে ফেলি, আগে আমরা স্প্লিট করতে পারি, আগে স্প্লিট করে ফেলি, 5 3 2 1 আলাদা করি, এরপরে আমরা কিভাবে আউটপুট স্ক্রিনে 1 2 3 5 কে দেখাবো সেই প্রক্রিয়ার কথা নিয়ে আমরা ভাবতে পারি। আমরা এখন যে প্রবলেমটা স্যার। নিয়ে বসেছি সেটা হচ্ছে নাম্বারটাকে আমরা স্প্লিট করে ফেলি ফার্স্ট।
সো আমরা আগে স্প্লিট করে ফেলি, তারপরে স্যার, আমরা ওটাকে একটা অ্যাডিশনাল question প্রবলেম ছিল, হিসেবে স্যার। আমাকে ট্রিট করতে পারি। কি কোশ্চেন? স্যার লাস্টে যে স্যার রিমাইন্ডার দিয়েছেন স্যার, এখানে কি জিরো হবে না স্যার? জিরো মর না, 10 জিরো হবে না। বাস্তবে অঙ্ক করতে গেলেও জিরো হয় না। জি স্যার। বাস্তবে অঙ্ক করতে গেলেও জিরো দ্বারা হয় ভাগ না। করছে। স্যার আমরা এখানে ভাগফলটা কি করতেছি না? না, ভাগ তো যাবে না, কারণ এটা ইন্টিজার নাম্বার। ইন্টিজার নাম্বারের আউটপুট এটাও ইন্টিজার নাম্বার, এটাও ইন্টিজার নাম্বার। প্রোগ্রামিং লজিকে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দুটো ইন্টিজার নাম্বার নিজেদের মধ্যে অপারেশন করে কোনো ফ্লোট নাম্বার তৈরি করতে পারবে না। তাহলে আমাকে এটা ফ্লোট ডিক্লেয়ার করতে হবে। আউটপুটটাকে, এই আউট নামে যে ভেরিয়েবলটা আমি এখানে ইউজ করতে চাচ্ছি, এটাকে অবশ্যই ফ্লোট হতে হবে। বাট এখানে টোটালটা এই প্রোগ্রামের শুরুতেই বলা আছে তুমি ইন্টিজার। অপারেশনটা করবে একটা ইন্টিজার নাম্বারের উপরে। সো আমাদের এই প্রোগ্রামটা কখনোই 0.5 এ নিয়ে যাবে না, ঠিক আছে? তাহলে বাস্তবে অঙ্ক করলে অঙ্কটা এভাবেই আউটপুটটা আসবে। সো প্রথমে আমাদের 10 into 0 হ্যাঁ, 1 আমরা হইতে যেরকম আমরা 11 যেমন ডিজিটে দেখতে পাচ্ছি ডিজিট 1 2 3 5, বাট এই প্রোগ্রামটা প্রাথমিকভাবে আমাদেরকে আউটপুট দেবে উল্টা দিক থেকে, কারণ প্রথমে 5 5 বের হয়ে গেছে, 3 3 2 2 1 1। 1 এরপরে আমরা আরেকটা প্রোগ্রাম তৈরি করব, প্রোগ্রাম প্রবলেম নাম্বার 3। এই প্রবলেমটা এইটাকে রিভার্স করে আউটপুটটা দেবে 1 2 3 5 এভাবে। স্যার আমরা যদি স্যার এটা আনসার রাখি হবে 5 3 2 1, কারণ কোশ্চেনে তো স্যার এটা হচ্ছে নির্দিষ্ট আমি করে। যদি স্প্লিট করতে বলেছি, আমি যদি স্যাম্পল ইনপুট এবং স্যাম্পল আউটপুট দিয়ে দিই তাহলে আপনি হবে না। আমি তো এখানে স্যাম্পল ইনপুট স্যাম্পল আউটপুট দিইনি, জাস্ট স্প্লিট। ওকে, জি স্যার। আচ্ছা। আমি কি তো একটু স্ক্রিন আমরা শেয়ার প্রোগ্রামটা? আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমরা প্রথম আমরা দফায় স্টেপ আলাদা একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করে নিতে পারি না স্যার এই ডাটাগুলো স্টোর করার জন্য? সেটা আমরা এখানে ভাবছি কেন, সেটা আমরা প্রোগ্রামিং করার সময় ভাববো। উইদাউট ভেরিয়েবল ইউ ক্যান নট স্টোর এ ভ্যালু। সো ভেরিয়েবল আমাদেরকে অবশ্যই লাগবে, ঠিক আছে? এখন আমি যেভাবে ডিজিট আমরা যে শেখালাম, কোনো কিছু নিতে পারি তাই না স্যার? আমি যেভাবে শেখালাম সেভাবে শিখতে হবে। সেটা হচ্ছে মনোযোগ দিয়ে দেখেন আমি কিভাবে প্রোগ্রামটা করছি। প্রোগ্রামটা করার সময় ফাইনালি প্রবলেমটা অ্যানালাইসিস করে এত বড় হলো, কিন্তু আমি কিন্তু প্রোগ্রামিংটা করার সময় কিন্তু বেশি বড় করে চিন্তা করিনি, করেছি? আমি খুব সিম্পল ভাবে চিন্তা করেছি। একটা ইন্টিজার ভেরিয়েবল আমি ইনপুট নিলাম। প্রথমে নিজেকে খুব সিম্পল হতে হবে, তা না হলে প্রোগ্রামিং কমপ্লেক্সিটি আপনাকে গ্রাস করে খাবে। প্রোগ্রামিং কমপ্লেক্সিটি আপনাকে গ্রাস করে ফেলবে। সো নিজের মধ্যে একটা সিম্পল অ্যাটিটিউড থাকতে হবে, ভেরি সিম্পল, এবং খুব ইজি একটা ভাব থাকতে হবে, এবং খুব পরিচ্ছন্ন হতে হবে, পরিষ্কার হতে হবে কোডিং লেখার সময়। তা না হলে নিজের কোডিং এর যে এরর সেটাই আমরা সলভ করতে পারবো না। এখন আমরা ভিতরে ভিতরে ভেবে ফেলেছি যে লজিকটা এরকম, তাহলে আমরা প্রথমে যে কাজটা করব, এই আউটে আসবো। আউটে আসার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এন এর মানটা নিব। আমরা আমরা যদি এনটাকে ভাবি, তাহলে এনটা সর্বপ্রথম কি অবস্থা ছিল? সর্বপ্রথম 1 2 3 5 এটা নাম্বারে ছিল। তারপরে এনটা ছোট হতে হতে এনটা ছোট হতে গিয়ে 1 2 3 5 ছিল, তারপরে এটা হলো 1 2 3, তারপরে এই 1 2 3 এর উপরে অপারেশন হয় এটা হলো 1 2, তারপরে এই 1 2 এর উপরে অপারেশন হয় এটা হয়ে গেল 1, তারপরে এই 1 এর উপরে অপারেশন হয় এটা হয়ে গেল 0। দ্যাট মিন্স এন এর সবচেয়ে সর্বকনিষ্ঠ মান হচ্ছে 0। তাহলে আমরা প্রোগ্রামকে এইভাবে একটা ইনস্ট্রাকশন দিতে পারি, হোয়াইল এন নট ইকুয়াল টু 0, মানে যতক্ষণ পর্যন্ত 0 না হয়েছে ততক্ষণ পর্যন্ত কাজ ততক্ষণ করতে তো আমরা থাকো। পড়ে গেছি। ক্লিয়ার? ততক্ষণ পর্যন্ত জি, কাজ স্যার। করতে থাকো। কি কাজ করবা? তুমি কাজ করবা এটা যে ফর এক্সাম্পল আই নিড এ ভেরিয়েবল। এই যে দেখেন এখন আমার ভেরিয়েবল প্রয়োজন হয়েছে। সো আমি উপরে যাব, আমি প্রথমে এত জটিল ভাবে চিন্তা করব না। সো আই শ্যাল ডিক্লেয়ার এ ভেরিয়েবল ইন্টিজার, রিমাইন্ডারের জন্য rem, আর এই এন ভেরিয়েবল এন এর মানটা তো ধীরে ধীরে ছোট হতে থাকবে। এই জন্য আমরা একটা নাম নামে একটা ভেরিয়েবল নিয়ে রাখলাম। এটা লাগতেও পারে নাও লাগতে পারে, লেট আস সি। আমরা বললাম আমরা এন নট ইকুয়াল প্রোগ্রাম variable লেখার নতুন- সময় বলে আমরা ভেরিয়েবলটা নতুন করে কেন দিতেছি? আমরা সি আউট করে তো
এমনি বের করতে পারি n ভাগ 10 দিয়ে করলেই তো অ্যানসারটা আসা পড়ে। প্রোগ্রামটা কে লিখতেছে, আমি না আপনি? স্যার আপনি লিখতেছেন স্যার, আমি মানে জাস্ট কখনো বললাম। কখনো কখনো আমরা ক্লাসে যে 12 জন আছি, 12 জনের প্রোগ্রাম কখনো এক হতে পারে না। Yes, স্যার। 12 জন প্রোগ্রাম লিখলে 12 ভাবে প্রোগ্রামটা হবে। এটাকে স্যার, বলে অবশ্যই। হচ্ছে কপিরাইট। যখন আমি হোমওয়ার্কটা চেক করি কিভাবে, যখন আপনাদের সবার হোমওয়ার্কটা একই হয়ে যায়, তারপরে ভাবে এটা কপি। কখনো শাফি আর আহসান আলী এক হতে পারে না। আমরা দুজনই, আমাদের দুজনেরই লক্ষ্যবস্তু হচ্ছে প্রবলেমটা সলভ করা, কিন্তু দেখেন আমি একভাবে হাঁটছি, আপনি একভাবে হাঁটছেন, দুজনেরই প্রবলেমটার আউটপুট আসবে, কিন্তু আমার ভেরিয়েবল ম্যানেজমেন্ট, আমার কোডিং ম্যানেজমেন্ট, আপনার কোডিং ম্যানেজমেন্ট কিন্তু এক হবে না, কিন্তু লজিক কিন্তু একই হবে। আমরা Yes, স্যার। এইটুকু সবারই সেম, কিন্তু সেন্টেন্স লিখবার সময় অবশ্যই কোনো পরিবর্তন আসবে। আরেকটা ব্যাপার হচ্ছে, আমি কিন্তু প্রোগ্রামটা মুখস্থ লিখছি না, আমি বুঝে বুঝে লিখছি। এমন হতে পারে ফাইনালি আমি একটা ভেরিয়েবল কমাই দিতে পারি, মানে একটা ভেরিয়েবল কমাই দিতে পারি, আমি নট শিওর যে আমার এটা লাগবে কিনা, আমি এটাও শিওর না আমার এটা লাগবে কিনা, এটা আমার ধারণা যে আমার ভাগশেষটা রাখার জন্য তো আমার একটা ভেরিয়েবল লাগবে, সো আমি এটা ইউজ করি। ফর এক্সাম্পল, যেমন আমি এটা করতে পারি, রিমাইন্ডার ইকুয়াল টু n, আমার মূল নাম্বারটা মড 10, সো একটা আমার আলাদা একটা নাম্বার বের হয়ে গেল। ক্লিয়ার? স্যার আমি একটু কোশ্চেন জিজ্ঞেস, স্যার আমরা এখানে 10 দিয়ে ভাগ কেন করব? এখানে আমরা পৃথিবীতে এমন কোনো ম্যাথমেটিক্স আছে যে একটা জিনিসকে ভাগ করা, একটা ইন্টিজার নাম্বারকে লাস্ট ডিজিটটা বের করার জন্য 10 ছাড়া অন্য কোনো উপায় আছে আপনার কাছে? ও, এই কারণেই স্যার ইন্টিজার নাম্বারটাকে আমি সবসময় 10 দিয়ে ডিভাইডেড করব। নো ওয়ে। আমরা তো কম্পিউটারের সাথে যখন কথা বলছি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখছি, আমরা রিয়েল সায়েন্সের কোনো না কোনো বিষয়ের উপরে আমাদেরকে ভর করতে হচ্ছে, আমরা জিম্মি আচ্ছা, হয়ে আচ্ছা। যাচ্ছি, সো বেসিক ম্যাথমেটিক্সের কাছে আমরা আটকে গেছি। আচ্ছা আমি মনে করছিলাম এখন 10টাও তো জোড় সংখ্যা, এই কারণে চিন্তা করছিলাম স্যার না, জোড় সংখ্যা দিয়ে। নো ওয়ে। একটা ইন্টিজার নাম্বারকে যদি আমি ভাগ করতে যাই, আমি যদি একটা ডিজিটকে আলাদা করতে যাই, কোনোভাবে আমি করতে পারবো না। এটা তো এরকম বিষয় না যে আমি কাঁচি দিয়ে কেটে ফেললাম, ঠিক আছে? জি আমি তো স্যার। কাঁচি দিয়ে কাটতে পারি না, আমাকে রিয়েলি 5 নামে একটা ভ্যালু আছে, এটাকে আমার বের করতে হবে, তাহলে আমাকে 10 এর সহযোগিতা নিতে হবে। আচ্ছা এখন আমি এটুকু শিওর হয়েছি যে আমি এই ভেরিয়েবলের মধ্যে 5 পেয়েছি, একটা ভ্যালু পেয়েছি। ক্লিয়ার? আচ্ছা, হুম এরপরে আমার দায়িত্বটা হবে n কে ছোট করে ফেলা। ক্লিয়ার? তাহলে আমি এই কাজটা করতে পারি, n ইকুয়াল টু n বাই 10, তাহলে ছোট হয়ে গেল। তাহলে একটা বিষয় না করলেও চলে, সো এই ভেরিয়েবলটা লাগবে না, ওকে, কমে গেল। এই জন্য আমি বললাম, যেহেতু প্রোগ্রামটা আমি লিখছি, তো একজন মানুষ প্রথমেই অত চিন্তা করতে পারে না। যদি এত চিন্তা প্রথমেই করে ফেলেন, তাহলে কিন্তু আপনি ফাইনালি প্রোগ্রামটা শেষ করতে পারবেন না, আপনি গিয়ে তাহলে প্রোগ্রামটা কপি করতে পারেন। আমি কিন্তু আমার প্রোগ্রাম লেখাটা ফলো করে দেখবেন, আমি কখনো কোনো জিনিস কপি করি না কিংবা দেখি না, আমি কাজটা শুরু করে দেই, কাজটা শুরু করার পরে আমার যা লাগবে আমি সেটা ব্যবহার করি। যেমন আমি প্রথমে ভেবেছিলাম আমার দুটো ভেরিয়েবল লাগবে, কিন্তু আমি স্টেটমেন্টটা যখন লিখতে আসলাম তখন দেখলাম আমি একটা ডিজিট পেলাম, তারপরে আমি এনটাকে যদি ছোট করতে পারি তাহলে তো হয়ে গেল, সো আমার একটা ভেরিয়েবল লাগছে না, সো আমি ভেরিয়েবলটা মুছে দিলাম। তাহলে এই লুপটা যখন কাজ করবে, আমরা কিন্তু লুপিং, কিন্তু আমাদেরকে ফান্ডামেন্টাল লুপিং কিন্তু বুঝতে হবে স্যার। লুপিং না বুঝলে আবার আমাদেরকে সি ক্লাসে যেতে হবে। তো রিমাইন্ডার দিলাম, একটা ডিজিট বের হয়ে গেল, তারপরে আমরা এনটাকে ছোট করে নিলাম, মানে এই কাজটা করলাম। এই যে n ইকুয়াল টু n এর যে মানটা 10 দিয়ে ভাগ দিলে এটা ছোট হয়ে যায়। স্যার। অ্যাকচুয়ালি আমরা যে কাজটা করতে পারতাম, এখন দেখেন কন্ট্রোল এক্স, আমরা এই লাইনটা উপরে করেছি প্রোগ্রামিং এ, রিমাইন্ডারটা আগে বের করে নিয়েছি কারণ এটা আমাদের টার্গেট, এরপরে আমরা নাম্বারটাকে ছোট করে নিয়েছি। বাস্তবে অ্যানালাইসিস করার সময় কম বেশি হতেই পারে। আমি আগে যে কাজটা, প্রথমে আমরা ভাগশেষ বের না করে আমি প্রথমে ভাগ করেছিলাম, আউটপুট দেখেছিলাম, ভাগের আউটপুট দেখেছিলাম, এটা আমি নাও করতে পারি।
তো এটা বোঝার জন্য আমরা করেছি, কিন্তু বাস্তবে আমি যখন কোডিংটা করতে গেলাম তখন দেখলাম যে আমি যদি আগে ভাগফলটাকে বের করে ফেলতে পারি তাহলে আমার প্রোগ্রামটা ইজি হয়। আমি 5 আলাদা করে ফেললাম, তারপরে n এর মানটাকে ছোট করে ফেললাম, কারণ n এর মানটা ইমিডিয়েটলি আবার লুপে পড়ে যাবে। এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে আমার ভেরিয়েবল যদি শুধুমাত্র আমার টার্গেট হয় যে নাম্বারটাকে স্প্লিট করে দেওয়ার, তাহলে আমার ভেরিয়েবলটা কি লাগবে, নাও লাগতে পারে। কি ধরো আমি এই কাজটা করতে পারি, সি আউট n mod 10 ক্লিয়ার, তারপরে আমি একটা ইন্ডেল করে দিতে পারি বা নিউ লাইন। এখানে ভেরিয়েবলটা বাদ দিয়ে দিলাম। দরকার নেই অ্যাকচুয়ালি। তাহলে আমার এটা আরো ছোট হয়ে গেল। তাহলে আমার এই রিমাইন্ডার ভেরিয়েবলটাও দরকার নেই, ক্লিয়ার। এখন স্যার আমি চাইলেও তো রিমেম্বার করতে পারি কোনো স্টুডেন্ট যদি ভেরিয়েবল নিয়ে করে কোনো দোষ নাই, করতেই পারে, নো প্রবলেম। আচ্ছা আচ্ছা মানে আমি দেখালাম যে অ্যাকচুয়ালি এই জন্য আমি বলি যে যখন 2-3 জন মানুষ আমরা প্রোগ্রামিং করব, শাফি করবে, রাকিব করবে, তিশা করবে, আমাদের প্রোগ্রামের প্রতিটা লাইন কিভাবে এক হয়, হওয়ার কথা না। কিন্তু আমি কিন্তু এই আমার মাথায় কিন্তু একটু আগে ছিল না যে আমি এই লাইনটা কমাবো, এখানে সিওর দেবো। আমার মাথার মধ্যে বুদ্ধিটা কিন্তু শাফি ঢুকাই দিচ্ছে, এই ভাইরাসটা কিন্তু ও ঢুকাই দিল যে স্যার আপনি এটারে কমান, তো আমি কমাইলাম। বাট ও যদি আমাকে না কিন্তু আমি বলতো চাইলেও তাহলে আমি কমাইতাম না। দুইটা দিয়েও কিন্তু স্যার করতে পারবো। হ্যাঁ, আমি এটাই। কমাতাম না, ও আমাকে এখন এটা বুদ্ধি দিয়েছে, সব বুদ্ধিটা আমি কাজে লাগিয়ে ফেলছি, ঠিক আছে। বাট আমি যদি ন্যাচারালি থাকতাম হয়তো বা আমি এই মুহূর্তে এটা চিন্তা করতাম না। তো ওকে ফাইন, সে একটা ভালো ভালো কথা বলেছে। এখন আমরা যে কোয়ালিটি প্রোগ্রামিং এর কথা চিন্তা করি, যে প্রোগ্রামিং এ ভেরিয়েবল যত কম আর যে প্রোগ্রামিং এ যত বেশি লুপিং, ইনার লুপ আউটার লুপ যত কম, সে প্রোগ্রামিং এর অ্যালগরিদমিক কমপ্লেক্সিটি তত কম, সে প্রোগ্রাম তত ফাস্ট রান করে, ঠিক আছে। সেক্ষেত্রে ভেরিয়েবল কম ইউজ করতে পারা একটা ভালো লক্ষণ। ওকে, আমি প্রোগ্রামটাকে আরো ক্লিন করে ফেললাম। এখন আমার প্রোগ্রামটা আলাদা আলাদা ডিজিট দেবার কথা। লেট আস রান। কিভাবে রান করব? আমরা অবজেক্ট ভেরিয়েবলকে বলবো যে তুমি তোমার ইনস্ট্যান্স গুলোকে কল করে ফেলো। তার ইম্পর্টেন্ট ইনস্ট্যান্স হচ্ছে ইনপুট এন্ড আউটপুট। এই দুটো মেথড কল না করলে কাজই হবে না, ঠিক আছে। ইনপুট এন্ড আউটপুট। আউটপুট। ওকে, এবার রান করলেই স্যার হয়ে যাবে। আমরা রান করে দেখি। ইন্টার ইন্টিজার নাম্বার আমি আউটপুট দিলাম 5214 একটা 5 ডিজিট ইন্টিজার নাম্বার দিলাম, এন্টার দিলাম। সো আউটপুট এসেছে 44125, অল আর স্প্লিটেড, আলাদা আলাদা হয়ে গেছে, ঠিক আছে। এই যে আমাদের ডিজিটগুলো আলাদা হয়েছে। এখন আসেন আগে বুঝে নেই প্রোগ্রামটা কিভাবে কাজ করলো। এটা যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এটা আমার অবজেক্ট ভেরিয়েবল। সো এই অবজেক্ট ভেরিয়েবল গুলো, এখানে যে ইনস্ট্যান্স গুলো আছে যেগুলো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে এই মেথডটা, এই ইনস্ট্যান্সটাকে আমি কল করেছি। কারণ এই ইনস্ট্যান্সটাকে যদি আমি কল না করতাম লাইন নাম্বার 30-তে, তাহলে আমার প্রোগ্রামের এই দুটো লাইন কাজ করতো না। সো এই দুটো লাইন আমার জন্য একটা ইম্পর্টেন্ট লাইন। এই দুটো লাইন আমার কাজ করেছে এই মেথডটা কল করার জন্য। আর এই হোয়াইল লুপটা এবং এই অ্যারিথমেটিক স্টেটমেন্টটা আমার কাজ করেছে এই আউটকে কল করার জন্য, ঠিক আছে। এখন আসেন, যদি আমি এইভাবে কমপ্লেক্স আকারে স্টেটমেন্ট লিখতে না জানি, তাহলে আমরা যারা একটু দুর্বল তারা এইভাবে কাজ করতে পারি। কিভাবে? ইন্টিজার রিমাইন্ডার নামে একটা নাম্বার থাকলো, এখানে আমি প্রথমে যেভাবে লিখছিলাম আর কি, রিমাইন্ডার ইকুয়াল টু n mod 10, মানে এটা খুব সাধারণ টাইপের দেখতে হয়, ক্লিয়ার পরিষ্কার টাইপের, মানে সিতে যেভাবে আমরা কাজ করি, ঠিক আছে। তো দেখতে খুব সাদামাটা, রিমাইন্ডারের মধ্যে ভাষায় রাখলাম, এটার মধ্যে এটা রাখলাম, তারপরে কি সুন্দর ভদ্রলোকের মতো আউট করে দিলাম, ঠিক আছে। আউটপুট করলাম রিমাইন্ডার ইন্ডেল। এটা মেইনলি একটা মানুষ যদি কম চিন্তা করে কাজ করে তাহলে এটা এভাবে করবে, ঠিক আছে। এর বাইরে তার কাজ করার কোনো রাস্তা নাই। কিন্তু স্টেটমেন্ট কমাতে পারা প্রোগ্রামিং এর, গুড প্রোগ্রামারের একটা কোয়ালিটি, যে আমি প্রোগ্রামার যে তার স্টেটমেন্ট কম থাকবে
তার ভেরিয়েবল কম থাকবে। সো এটা একটা খুব ভালো হ্যাবিট। এই যে খুব শর্টে সাফি যে শিখছে, এটা একটা প্রশংসনীয় ব্যাপার যে এই কমপ্লেক্স সেন্টেন্স তার মাথার মধ্যে ঢুকে গেছে। সে এক লাইনের মধ্যেই কমপ্লিট করে একটা দিন। মডুলাস অপারেটর ইউজ করে এবং সেখানেই সে আউটপুট স্পেসিফায়ার ইউজ করে এবং লিওন লাইন কিওয়ার্ড ইউজ করে সে আউটপুটটাকে ডিজাইন করে ফেলছে। ঠিক আছে, অ্যাপ্রিসিয়েবল। তার মানে সে প্র্যাকটিস শুরু করেছে বাড়িতে, বোঝা যায়। ঠিক আছে, এখন এটাতে কনস্ট্রাক্টর দিয়ে কি করা যাবে? কনস্ট্রাক্টর দিয়ে শোনেন, প্রতিটা কাজই প্রতিটা জিনিস দিয়ে করা যাবে। তাহলে ইউ হ্যাভ টু থিঙ্ক ডিফারেন্ট ওয়ে, ডিফারেন্ট ওয়েতে এটাকে চিন্তা করতে হবে। তাহলে আমি কনস্ট্রাক্টর দিয়ে করলে কোন অংশটুকুকে কোথায় প্লেসমেন্ট করবো সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। কারণ আমি বারে বারে একটা কথা বলি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কিন্তু একটা আর্কিটেকচারাল ফ্রেমওয়ার্ক। আমাকে এই ফ্রেমওয়ার্কের মধ্যে আমি কোথায় বেডরুম করব, কোথায় ড্রয়িং রুম করব, কোথায় ডাইনিং রুম করব, আমাকে সেট করতে হবে। এইটাই সমস্যা আমার। আমাকে সেট করে কাজ করতে হবে। অ্যাকচুয়ালি দিস ইজ নট এ প্রবলেম। এটা প্র্যাকটিস করলেই এই প্রবলেমটা রিকভারি করতে পারবে। কনস্ট্রাক্টর ইউজ করলে স্যার আমরা প্রথমে যে স্যার ফাংশনটা ইউজ করছি স্যার, ওইটা ব্যবহার করতে পারি স্যার। ওইটা অটোমেটিক রান করবে, সবসময় দরকার পড়বে। ওকে, আমরা এটাকে আমরা এই সেম প্রবলেমটাকে যদি আমি কনস্ট্রাক্টর দিয়ে সলভ করতাম তাহলে কিভাবে সলভ করতাম? এটা Void একটা কোশ্চেন inter- হতে পারে, এটা একটা কোশ্চেন হতে পারে। তো এখন আমরা এই কাজটা করলাম কি, ইনহেরিটেন্স দিয়ে করলাম, তাই না? ওকে ফাইন, আমি একটু প্রোগ্রামটা একসাথে স্ক্রিনে দেখার চেষ্টা করি। ছোট করে ফেললাম। ওকে, এখানে আমার এটা দরকার নাই কারণ আমি ভেরিয়েবল কমিয়েছি। ওকে, তাহলে আমি এটাকে শো করতেছি। দেখেন, এটা আমাদের এখনকার প্রোগ্রাম। ঠিক আছে, তাহলে এই সেম প্রোগ্রামটা আমরা কিভাবে ডিজাইন করলাম, যে একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম, যে প্রোগ্রামটার মধ্যে ইনহেরিটেন্সের ব্যবহার আছে এবং দুটি ইনস্ট্যান্ট। ইনহেরিটেন্স মানে তো দুটো ইনহেরিটেন্সের মধ্যে, শোনেন, একটা ক্লাসের মধ্যে মেথড থাকবে, এটা খুব ন্যাচারাল, এটা নিয়ে কথা বলার কিছু না। একটা ক্লাসের মধ্যে ভেরিয়েবল ডিক্লারেশন থাকবে, এটাও খুব ন্যাচারাল। দুটো ক্লাসের মধ্যে আলাদা আলাদা ভেরিয়েবল থাকতে পারে, দুটো ক্লাসের মধ্যে একের অধিক মেথড থাকতে পারে, দ্যাটস কোয়াইট ন্যাচারাল। মূল বিষয়টা হচ্ছে যে আমি অবজেক্টের ব্যবহার জানি, আমি ক্লাসকে ডিক্লেয়ার করতে পেরেছি, অবজেক্ট ডিক্লেয়ার করতে পেরেছি এবং সেই অবজেক্টের ইনস্ট্যান্সগুলোকে মেইনের মধ্যে ব্যবহার করতে পারছি। এখন এই আর্কিটেকচারটাকে যদি আমি চেঞ্জ করতে চাই, আমি যদি মনে করি আমি একটা কনস্ট্রাক্টর ব্যবহার করব, তাহলে আমাদেরকে কনস্ট্রাক্টরের মতো করে চিন্তা করতে হবে। কনস্ট্রাক্টর ইউজ করলে আমি এটাকে কল করার সুযোগ পেতাম না। ক্লিয়ার? কারণ আমরা Yes, sir. জানি কনস্ট্রাক্টর অটোমেটিক্যালি রান করে, আমরা প্রথম ক্লাসে দেখেছি কনস্ট্রাক্টর অটোমেটিক্যালি রান করে। তাহলে এখানে আরেকটি লক্ষণীয় বিষয় হচ্ছে যে এই ইনহেরিটেন্সের মধ্যে যদি কনস্ট্রাক্টর ইউজ করতে চাই, তাহলে খুব ভালো করে দেখেন কোন ক্লাসের উপরে আমরা অবজেক্ট ডিক্লেয়ার করেছি, বি ক্লাসের উপরে। ক্লিয়ার? তাহলে বি ক্লাসের মধ্যে যে কনস্ট্রাক্টরটা থাকবে সেই কনস্ট্রাক্টরটা কিন্তু বাই ডিফল্ট অটোমেটিক্যালি রান হবে। তারপরে আমাকে এ ক্লাসের কনস্ট্রাক্টর নিয়ে ভাবতে হবে। তো সাধারণত মাল্টি লেভেল ইনহেরিটেন্সে কিংবা সিম্পল ইনহেরিটেন্সে কনস্ট্রাক্টর প্রয়োজন ছাড়া ব্যবহার করা ঠিক না। স্যার তাহলে এটা নেটওয়ার্ক অনেক programming প্রবলেম দিচ্ছে স্যার, বেঁধে বেঁধে আসছে Programming স্যার আপনার কথা। প্রোগ্রামিং এর কমপ্লেক্সিটিটা বাড়তে পারে। ঠিক আছে, আমার এখানে নেটওয়ার্কটা আমি স্টেবল দেখতে পাচ্ছি। আমার মনে হয় যে আজকে বাংলাদেশে সব জায়গায় খারাপ অবস্থা, তো অথবা এই সময় আপনার নেটওয়ার্কটা প্রবলেম করছে। আচ্ছা, সবাই কি আমার প্রবলেমটা, সবাই কি আমার কথা ভেঙে ভেঙে পাচ্ছে, না কেউ কেউ ভালো পাচ্ছে? স্যার এখন স্যার ক্লিয়ার পাচ্ছি আমিও স্যার। স্যার মানে ভেঙে ভেঙে পাচ্ছি, মানে হাফ কথা আসতেছে হাফ কথা আসছে না স্যার। এটা সবসময় হচ্ছে না স্যার, মাঝে সাঝে একটু। মাঝে সাথে আছে না? আচ্ছা, আমাকে আমি একটু বুঝলাম, আমাকে একটু আমাকে একটু সিগন্যাল দিবেন, তাহলে আমি ওই সময় আবার রিপিট করব। ঠিক আছে? আচ্ছা, এখন আসেন,
আমরা স্টেপ বাই স্টেপ যাই। প্রথমে আমরা আমাদের প্রবলেমটাকে পরিপূর্ণ করি, তারপরে আমরা এটাকে কনস্ট্রাক্টরের মধ্যে যাওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এখন আসেন, আমরা যদিও বা আমাদের প্রবলেম ওয়ানে কনস্ট্রাক্টর নিয়ে আমরা বিশদ আলোচনা করছি, আমি চাচ্ছিলাম না প্রবলেম টুতে কনস্ট্রাক্টর আনতে। আচ্ছা, এখানে সাফি একটা কথা বলেছে যে স্যার আমি 5 প্রথমে পেলাম, তারপর 3 পেলাম, তারপর 2 পেলাম, তারপর 1 পেলাম। আমি আমার ইউজারকে আউটপুটে দেখাতে চাই 1 আগে, 2 পরে, তারপরে 3, তারপরে 5। তাহলে আমি কি করব? ফর এক্সাম্পল আমি ইনপুট দিয়েছি 1 2 3 4 এন্টার, আমি আউটপুট পেয়েছি 4 3 2 1, কিন্তু আমি আমার ইউজারকে দেখাতে চাই 1 2 3 4 আলাদা আলাদা ভাবে। সো এটা সলিউশন কি? আমাদের মধ্যে কেউ কি একটু ভেবে বলতে পারবে এটা সলিউশনটা কি? তাহলে আমি কনস্ট্রাক্টরের আগে এই প্রবলেমটাকে এখানে ইনকর্পোরেট করতে চাই। যেমন আমি বললাম স্যাম্পল ইনপুট 1 2 3 4, স্যাম্পল আউটপুট 1 স্পেস 2 স্পেস 3 স্পেস 4। এভাবে আমরা দিতে পারি না? আলাদা আলাদা করে স্যার। দিতে হয়। এভাবে তো লেখা যায়, অথবা 1 2 3 4, ঠিক আছে? আমি এভাবে চাই। তাহলে স্যার এইটা কিন্তু উল্টা স্যার, আপনি যেটা 1 2 3 কমা কমা করে দিলেন, কারণ এটা তো বেসিক্যালি বেরোচ্ছে এটা 4 আগে, বেরোচ্ছে জি স্যার 4 আগে, বেরোবে বাট তো আমি 4 আগে স্যার, কারণ আমি এগুলো তো ইনপুটের প্রত্যেকটা সাথে ভাগশেষটাকেই স্যার নিচ্ছে। আমি এখন নিচ্ছে, কিন্তু আমার ইউজারের ডিমান্ড, হ্যাঁ, আমার ইউজারের ইউজারের ডিমান্ড যার জন্য আমি সফটওয়্যার তৈরি করছি, যার জন্য আমি প্রোগ্রামটা লিখছি, সে তার ডিমান্ড যে আমি প্রথমটা প্রথমে দেখতে চাই, দ্বিতীয়টা আচ্ছা, দ্বিতীয় জায়গায় দেখতে চাই। এটা যদি ডিমান্ড হয়ে থাকে, এটাও একটা প্রবলেম। সো প্রবলেম মিন্স প্রোগ্রামিং এ এটা সলিউশন আছে। ওকে, তাহলে স্যার এখানে কি ব্যবহারটা কি করতে স্যার হবে? আমরা লুপ ইউজ করতে পারি স্যার, হ্যাঁ, কি use করতে লুপ পারি? লুপিং স্যার শেষেরটা। ওকে ফাইন, শেষেরটা আগে যাবে, তাহলে শেষেরটা সেটা আমি রাখবো কোথায়? জামিল জামিল কাছাকাছি গিয়েছে, শেষেরটা আগে যাবে। ওকে ফাইন, তাহলে জি, স্যার। আমার এই যে শেষেরটা বেরোচ্ছে কোথায়? এই স্থানে আমার শেষেরটা বেরোচ্ছে এই লাইনে, জি স্যার, জি লাইন স্যার, নাম্বার 20 তে। তাহলে এটা স্যার। আগে যাবে কিভাবে? তাহলে আগে যদি যায় তাহলে আমার কোন একটা জায়গায় রাখতে হবে। জি স্যার, ফার্স্ট একটা ভেরিয়েবল লাগবে স্যার। ওকে, কোন একটা জায়গায় জি, স্যার। রাখতে হবে, তাহলে সেই জায়গায় আমার যাবে, তাই না? জি তাহলে স্যার, রাখার পয়েন্টিং জায়গাটা এ পয়েন্টার না, স্যার, পয়েন্টারে স্যার। পয়েন্টারের কাজ না এটা। স্যার আপনি রাখতে বলতেছেন, দ্যাট মিন্স কি স্যার একটা ভেরিয়েবল নিয়ে কাজ করবো না আমরা স্যার? না না, এই মানগুলো আগে প্রথমে একটা জায়গায় রাখতে হবে, তারপর ওইটাকে আমরা না, আলাদা আলাদা করে এক্সট্রা একটা লাইন যোগ করতে হবে যেটা হচ্ছে আলাদা আলাদা। তাহলে কি রিটার্ন টাইপ? আমরা যেগুলো আলোচনা করতেছি কোনোটা এটার সাথে যাবে না। একটু ভাবে দেখেন, আপনাদের ব্রেন খুলে যাচ্ছে, এটা একটা ভালো দিক। এই লজিকটা চিন্তা করে বের করতে পারা উচিত। খুব ভালো করে খেয়াল করে দেখেন, কম্পিউটার মেমোরিতে একটা হচ্ছে ইন্টিজার আলাদা নাম্বারটা আলাদা ধীরে ধীরে করে ছোট হয়ে রাখলে- যাচ্ছে। আমি শেষ করি, নাম্বারটা ছোট হয়ে যাচ্ছে এবং নাম্বারটা প্রিন্ট হয়ে যাচ্ছে, মানে আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি। সো আমার প্রথম রেসপন্সিবিলিটি হবে এটা ডিসপ্লেতে না দেওয়া। অথবা এটা হতে পারে যে এমন কোনো ম্যাথমেটিক্যাল কন্ডিশন আছে কিনা যেটা একটি নাম্বারের রিমাইন্ডার মানে লাস্ট অংশটুকু বের না করে ফার্স্ট অংশটুকু বের করে, আমার এই মোমেন্টে জানা নেই। বাট আমরা ভাবতে পারি আমাদের অপারেটর নিয়ে, আমরা ভাবতে পারি এই আউটপুটটা যে আমি পেলাম লাইন নাম্বার 20 তে, এটাকে কোনো একটি স্থানে স্টোর করে পুনরায় এটাকে রিভার্স করা। এগুলো আমরা ভাবতে পারি। স্যার রিভার্স রিভার্স রিভার্স, এই রিভার্স Reverse- যে আমি করব, রিভার্সটা কিভাবে করব? অলরেডি কিন্তু আমি রিভার্সেই আসছি, তাই না? আবার পুনরায় আমাকে রিভার্স করতে হবে। এখন তো আমার ডিজিটগুলো স্প্লিট হয়ে গেছে, তো আমি এই রিভার্স এখন স্প্লিটেড ডিজিট আমি কিভাবে আবার নতুন করে আবার রিভার্স করব, তাই না?
এটা একটা চিন্তার তা- বিষয়, এটা একটা খুবই অবশ্যই আমরা তো- চিন্তার বিষয়। মাথায় ধরতেছে না স্যার। স্যার আমরা একটা অ্যারে ডিক্লেয়ার দিতে পারি না স্যার, যেখানে স্টোর গুলা মানে ফার্স্টে যেভাবে আসছিল ওইভাবেই সেভ হবে, লাস্টে থেকে স্যার হচ্ছে মানে ইন্ডেক্স পিছন থেকে আসবে স্যার, তাইলে তো ওইটা স্যার সোজাসুজি শুরু। এই কথাটা কে বললো? তানভীর? তানভীরের অনেক দেখিনি, একটু আপনাকে একটু দেখি। তানভীরকে Can দেখি। can you display your face? জি স্যার। ক্যামেরাটা অন করেন, আপনাকে একটু দেখি। স্যার ও ওই কিন্তু দেখতে আমাদের পাচ্ছি না ব্যাচের তো। 62। ওই দেখতে পাচ্ছি না তো। ক্যামেরা জি স্যার। ও আচ্ছা 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 আচ্ছা, তানভীর, হ্যাঁ ইউ আর রাইট, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। এটাকে এর মধ্যে রাখা ছাড়া আর কোনো রাস্তা নেই। গুড তানভীর, ম্যান, ঠিক আছে, গুড। ভেরি গুড। অ্যারে স্টেম। তাকে অবশ্যই আমরা তাকে খুব ভালোবেসে তার ফেসটা সবাই দেখেছি, ঠিক আছে। জি তো স্যার। এটাকে আমি এটাকে অ্যারি দিয়ে চিন্তা করতে হবে। করছিলাম যে অ্যারে ইউজ না করে আমরা কাজটা করতে পারি কিনা, বাট সে খুব সুন্দরভাবে এটা সলিউশনটা বের করে দিয়েছে। এটা অ্যারে ছাড়া কোনো উপায় নেই, কারণ ইউর ডিজিট ইজ অলরেডি স্প্লিটেড, তারা আলাদা আলাদা অবস্থায় আছে। সো আলাদা আলাদা জিনিসকে একটি জায়গায় সংরক্ষণ করার একটি মাত্র রাস্তা হচ্ছে অ্যারে। আমাদেরকে একটি অ্যারে টাইপ ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, এবং এই ডিজিটগুলোকে সেই অ্যারের মধ্যে, যখন আমরা ডিজিটগুলো আলাদা হয়ে যাচ্ছে, কৌশলে আমাদেরকে সেটাকে অ্যারের মধ্যে রাখতে হবে। এখন কোশ্চিন আসে হচ্ছে, যদি আমি অ্যারের মধ্যে রাখি, ফর এক্সাম্পল আমি যদি এরকম একটা কোনো কাজ করতে যাই, একটা অ্যারে ভেরিয়েবল অ্যারে অফ আই, আমরা জানি যে একটি অ্যারের ইন্ডেক্স ছাড়া অ্যারেটাকে কাজ করানো যাবে না। তাহলে এ অফ আই ইকুয়াল টু আমাকে বলতে হবে n mod 10, ওকে। তাহলে এই কথাটা যদি আমি বলি, এখানে একটা কোশ্চেন থেকে যায় যে আমরা কিভাবে অ্যারে ডিক্লেয়ার করি। এখন আসেন, আমরা অ্যারে ডিক্লেয়ার করি হচ্ছে সিতে, ইন্টিজার, সি প্লাস প্লাসে এভাবে। সো আমাদেরকে অবশ্যই মাঝখানে অ্যারের একটা লেন্থ দিতে হবে। আমি কিভাবে জানবো আমার ইউজারটা কত লেন্থের অ্যারে, কত লেন্থের, সরি, আমার ইউজারটা কত লেন্থের ইন্টিজার নাম্বার ইনপুট দিবে, এটা আমি প্রথমে কিভাবে জানবো? আমরা জানি না স্যার। আমরা জানি না। এটা তো জানি না স্যার, এটা ওকে ফাইন, তার মানে এই এই প্রবলেমটা আরো ডিটেলস হবে, আরো বড় হবে। কিরকম? শুধু আমাদের রিকোয়ারমেন্ট এখানে থেমে থাকবে না, যে এটাকে রিভার্স করতে পারলাম কিংবা একটা অ্যারেতে রাখতে পারলাম, এটাও বের করতে হবে যে ইউজার যে ইনপুটটা দিয়েছে সেই ইনপুটটা কত ডিজিটের। দ্যাট মিন্স ইউজার যে ইনপুটটা দিয়েছিল সেটা কত ডিজিটের, এটা আমার মাথার মধ্যে রাখতে হবে, কিন্তু ক্লিয়ার? তা না হলে স্যার এটা আমার জানবো কিভাবে স্যার যে সাইজটা ইউজার বের করে নিতে হবে ফার্স্টে, যে সাইজ অফ ইন্টিজার এত। সাইজ অফ ইন্টিজার দিলে 4 বাইট আসবে। সো 4 বাইট মানে তো অনেক বড়, ক্লিয়ার? 4 বাইট মানে অনেক বড়। আচ্ছা কি আবার আরেকটু হুইল লুপ ইউজ করবো তাইলে? তারপর রিভার্স নাম্বার ইনটু 10 দিয়ে প্লাস রিমাইন্ডার করলে তো মনে হয় রিভার্স হয়ে যাবে, কারণ আমরা সিতে এরকম ভাবে করছিলাম স্যার রিভার্স। আমরা প্রথমে এই প্রবলেমটাকে সিম্পল ওয়েতে সলভ করি, ক্লিয়ার? সিম্পল ওয়েতে সলভ করবো কিভাবে? প্রথমে এই প্রোগ্রামিং এ যারা বেশি কমপ্লেক্স ওয়েতে চিন্তা করবে, তারা প্রথমে কোডিং কমপ্লেক্সিটিতে পড়ে যাবে। ফার্স্ট আমাদের ডিমান্ডটা আমরা সলভ করি কিভাবে? 100% পারফেক্ট ওয়েতে না, 90% পারফেক্ট ওয়েতে সলভ। তারপরে আমরা এটাকে 100% পারফেক্ট করার চেষ্টা করব। ফর এক্সাম্পল, আমি ধরে নিলাম আমার ইউজার 5 ডিজিটের একটা ইন্টিজার নাম্বার দিবে, ক্লিয়ার? ধরে নিলাম, এর চেয়ে কমও দিবে না, বেশিও দিবে না, ক্লিয়ার? তো 5 ডিজিট। প্রথমে আমরা 5 ডিজিট দিয়ে এটাকে কমপ্লিট করি। তারপরে আমরা চিন্তা করব ইউজার 4 ডিজিট দিলে কি হতো, ইউজার 10 ডিজিট দিলে কি হতো। ওকে ফাইন, তাহলে আমরা 5 ডিজিটের একটি ইন্টিজার অ্যারে রাখলাম। এরপরে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে, যখন আমি এখানে আমার আউট করে দেখানোর কোনো প্রয়োজন নাই, এই লাইনটা আমার আর দরকার নেই, আমরা অ্যারে অফ
অ্যারে অফ আইতে আমরা এখানে একটা ইন্ডেক্সিং করলাম। ওকে ফাইন, তাহলে আমাদের একটি ভেরিয়েবল লাগবে, ভেরিয়েবলের মান হবে ইন্টিজার আই। তাহলে আমরা এই আয়ের একটা প্রাথমিক মান আমরা ধরে নিব 0। সো অ্যারে অফ 0 প্রথম লোকেশনে মডুলাস মানে ভাগশেষটা যাবে, তারপরে n এর মানটা ছোট হয়ে যাবে n/10, n = n/10। তাহলে n এর মানটা ছোট হয়ে গেল, এরপরে আমরা i প্লাস প্লাস করলাম, মানে i এর মানটা ইনক্রিমেন্ট করলাম, ভয়েল কাজটা করলো। তার মানে এখানে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে আমি যখন 5 ডিজিটের একটি ইন্টিজার নাম্বার দিলাম, 5 ডিজিটের 5টি ডিজিটই আলাদা আলাদা স্প্লিট হয়ে গেল এবং তারা একটা অ্যারে ভেরিয়েবলের মধ্যে আলাদা আলাদা রুমের মধ্যে থাকলো। এখন আমি যদি এই লুপের পরে আরেকটি লুপ চালাই, লুপটা হচ্ছে while, আমরা জানি এই আয়ের যে চূড়ান্ত মান সেই মানটাই হচ্ছে অ্যারের লেন্থ, আয়ের চূড়ান্ত মানটাই হচ্ছে অ্যারের লেন্থ। তাহলে আমরা খুব সিম্পলি কাজটা করতে পারি, while i greater than equal to 0, যতক্ষণ পর্যন্ত আয়ের মান 0 অথবা 0-এর উপরে থাকবে, আমরা খুব সিম্পলি এগুলো বাদ দিয়ে আমরা এই কাজটা করতে পারি। cout array of I indel আমি মনে হয় প্রোগ্রামে যেটা লিখছি এটা আউটপুটটা ভুল আসবে, ডন্ট ওয়ারি, এটা ভুল আসলে সমস্যা নেই, আমরা মিলাই ফেলবো। ইন্ডেল আই মাইনাস মাইনাস এর মান ছোট করে ফেললাম। ওকে, আমরা প্রোগ্রামটা রান করাই। প্রোগ্রামটা যে মিলে যেতে হবে এরকম না, আমরা ট্রাই করি, কারণ কোনো প্রোগ্রাম তো বাসা থেকে মুখস্থ করে আসবে না, তাই না? 1 2 3 4 5 5 ডিজিটের একটা পাঁচটাই নাম্বার দিলাম, ভেরিয়েবল দিতে হবে, স্যার। এন্টার দিলাম, কি আসছে? 5 1 2 এখানে শুধু আয়ের five টা মানটা double ডাইরেক্টলি আসছে। লেখা আছে। শুধু 5 5টা ডাবল ডাবল আসার আসছে। কারণ হচ্ছে আয়ের মানটা স্যার মানে সরাসরি দেখাচ্ছে, তারপরে হচ্ছে আপনার পরে ওকে, কাউন্টার আমরা করতেছে। আমরা এখানে টেস্ট করে দেখি, টেনশনের কোনো কারণ নাই। এর অফ আই আর এটা আগে দেখাচ্ছে, আর এই হচ্ছে ডিজিট 5 দিছিল তো স্যার ওইটাই আগে দেখাচ্ছে। স্যার আয়ের জায়গায় যদি আমরা একটা মাইনাস দিই স্যার, এইটা তো কোনো ফ্যাক্ট না, একটা মাইনাসে তো কিছু হয় না। এইটা আচ্ছা, ফ্যাক্ট না, ফ্যাক্টটা হচ্ছে আচ্ছা। এখানে ইন স্যার এখানে আমরা এক জায়গায় অ্যারের সাইজ আচ্ছা। ডিক্লেয়ার করে দিয়েছি, আরেক জায়গায় সাইজ ডিক্লেয়ার করা হয়নি। যদি 5 ডিজিটের হয় তাহলে লেস দ্যান 5 আই প্লাস প্লাস। আমরা জাস্ট এটাকে আমরা ডিবাগিং বলে, আমরা জাস্ট টেস্ট করে দেখি আমাদের কি প্রিন্ট হয়, ঠিক কি আছে? হয়। হ্যাঁ, আগে দেখি কি হয়, তারপর আমরা চিন্তা করব কি করা যায়। cout of ইন্ডেল বসাই দিলাম, ইন্ডেল, তাহলে আর কষ্ট করে i মাইনাস মাইনাস প্লাস প্লাস লিখতে হলো না, ঠিক আছে? রান করি 1 2 3 4 5 জাস্ট 5 4 3 2 1। ও তখন আমি লুপ লিখতে ভুল করেছি, সমস্যা নেই। এখন আসেন, আমি যদি এখন এই কাজটা করি, i equal to 4, 4 নম্বর ইন্ডেক্স, i greater than equal to 0, i minus minus, উল্টা দিক থেকে আসলাম, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে 1 আপনার 2 3 4 5, so 1 2 3 4 are you happy শাফি? স্যার শাফি স্যার এখানে আয়ের মানটা 4 দেওয়ার কারণে আর এখানে আই মাইনাস মাইনাস দেওয়ার কারণে কি উল্টা আসতেছে? হ্যাঁ, পরে মানে ঘটনাটা হচ্ছে মেইন কথা হচ্ছে স্যার মাইনাসটা দেওয়ার কারণে কি উল্টা আসতেছে? হ্যাঁ হ্যাঁ, মাইনাসটা দেওয়ার কারণে উল্টা দিক থেকে আসতেছে। কিভাবে একটা অ্যারে কিভাবে ডিক্লেয়ার হয়? আমরা অ্যারে চেহারা দেখেছি, দাঁড়ান আমি আপনাকে একটা সিম্পলি
রিভিউ করাই। আমাদের তো যেহেতু হোয়াইট বোর্ড নাই, এমএস ওয়ার্ডেই করাতে হবে। আমরা যারা অ্যারে কনসেপ্টটাতে একটু দুর্বল হয়ে গেছি, মানে ভুলে গেছি, তাদের জন্য একটু রিমাইন্ডার দিই। এখানে আমি একটা অ্যারে তৈরি করি, 1 3 4 5, ঠিক আছে, দুইটা ঘর লিখলাম, ঠিক আছে। এটাকে যদি আমি একটা অ্যারে ভাবি, ঠিক আছে, তাহলে আমি ইনপুট দিয়েছিলাম, প্রথমে রেখেছিলাম 5, তারপর রেখেছিলাম 4, তারপর রেখেছিলাম 3 2 1, ক্লিয়ার। কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে এখানে ইন্ডেক্সটা হচ্ছে এভাবে i = 0, i = 1, কারণ এখানে 0 থেকে শুরু হয়, i = 2, i = 3, স্যার ও ডিজিট একটা i বেশি = নিবে কম্পিউটার। 4। হ্যাঁ, দ্যাট মিনস 0 থেকে 4 মানে কি? 0 থেকে 4 মানে ইন্ডেক্স 0, ইন্ডেক্স 1, ইন্ডেক্স 2, ইন্ডেক্স 3, ইন্ডেক্স 4। তার মানে কি 1 2 3 4 5, পাঁচটা ভ্যালু রাখতে পারা মানে ইন্ডেক্স কিন্তু সর্বোচ্চ 4। 4 ও তখন আমি যে কাজটা করলাম, যেহেতু আমরা রাখার সময় রেখেছি 5 4 3 2 1, আর সাফি দেখতে চাচ্ছে উল্টা দিক থেকে 1 2 3 4 5, তাহলে আমি যে কাজটা করলাম সেটা হচ্ছে ফরকে বললাম তুমি এর পিছন দিক থেকে আসো। কিভাবে? যখন i এর মান 4 তখন দেখাও, তারপর i মাইনাস মাইনাস i মাইনাস মাইনাস i মাইনাস মাইনাস ও যখন পিছন দিকে আসবে তখন ও কিন্তু 1 2 3 4 এরকম ভাবে কাউন্ট করতে করতে আসবে। হ্যাঁ, এভাবে চলে আসলো। এখন আমি যদি সিরিয়ালি যে মানটা দিতে বাধ্য তা কিন্তু না, আমি এভাবে দিলাম 85471, আমি যে ওটাকে সিরিয়াল ভ্যালু দিতে হবে তা কিন্তু না। না এটা এন্টার দেন, কি আসছে? ও 8 85473, হ্যাঁ ক্লিয়ার? জি স্যার 85473, তার মানে প্রথম লোকেশনটা হচ্ছে 0 একটা অ্যারের, লাস্ট লোকেশনটা হচ্ছে n-1। এখানে n এর মান কত? অ্যারের লেন্থ কত? অ্যারের লেন্থ হচ্ছে 5, লেন্থ অফ অ্যারে হচ্ছে 5। যদি একটা অ্যারে 5 ডিজিটের হয় তাহলে তার সর্বোচ্চ ইন্ডেক্স হবে 4 আর সর্বনিম্ন হবে 0। 0 থেকে 4 মানেই কিন্তু 5, ঠিক আছে? 5 জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখানে আরেকটা জিনিস শিখলাম, কিভাবে একটা অ্যারের শুরু থেকে শেষ পর্যন্ত প্রিন্ট করা যায়। আবার এটা শিখলাম কিভাবে একটা অ্যারে শেষ থেকে শুরুতে প্রিন্ট করা যায়, ঠিক আছে? তো একটা কাজ করতে এসে আমরা আরেকটা কাজ করলাম। ওকে ফাইন, আমরা এখানে ফর লুপটা রাখতে পারি, ইট লুকস বিউটিফুল, সমস্যা নাই, ঠিক আছে? তাহলে শাফি, যে ডিমান্ডটা ছিল আমাদের, যে আমরা স্প্লিট আমাদের মূল ইন্টিজার নাম্বারটা, আমাদের স্যাম্পল ইনপুট ছিল 1 2 3 4, অথবা ইনপুট ছিল 1 2 3 4 5, আমাদের স্যাম্পল আউটপুট হচ্ছে 1 প্রথমে আসবে, 2 3 4, 5 এভাবে আসবে। তাহলে কিভাবে আসবে? আমি যদি এইভাবেই দেখতে চাই তাও কিন্তু উপায় আছে। কিভাবে জানেন? আমি যদি এভাবেই দেখতে চাই তাহলে আমি ইন্ডেলটা ইউজ করব না। ইন্ডেল দিলে কি হয়? নিউ লাইন ক্রিয়েট হয়, ঠিক আছে? তাহলে আমি ইন্ডেল না দিয়ে যে কাজটা করব সেটা হচ্ছে আমি স্ট্রিং ইউজ করব, কমা এই ব্যবহার করতে হবে। দিয়ে একটা স্পেস ক্রিয়েট করব, ব্ল্যাঙ্ক স্পেস। এটা দিলে কি হবে? একটা ডিজিটের তাহলে আলাদা আলাদা করে দেখাবে। হ্যাঁ হ্যাঁ ফাঁকা ফাঁকা টিচার করে যেভাবে চেয়েছে আউটপুটটা আমরা ওভাবেই দিতে পারবো। এই যে স্যার, এটা লাস্টে তো কমা এসেছে, ঠিক আছে? ইট লুকস আগলি, ঠিক আছে? এটা হোমওয়ার্ক থাকলো, লাস্টে কমাটা আসবে না, কিভাবে করা যাবে, ঠিক আছে? আচ্ছা, তো বেটার হচ্ছে কমা না দিয়ে আমরা এটাকে এভাবে ফাঁকাও দিতে পারি, সমস্যা নেই। 1 2 3 4 5, 1 2 3 4 5, ঠিক আছে? এখন স্প্লিট ডিজিট করতে যে আমরা শুরু থেকেও আনতে পারি, আমরা পেছন দিক থেকেও আলাদা করতে পারি, সামনের দিক থেকেও আলাদা করতে পারি। সো আমরা এখন এই হোমওয়ার্কটা করলাম, এই প্র্যাকটিসটা করলাম। প্রবলেমটা যে স্যাম্পল ইনপুট 1 2 3 4 5, স্যাম্পল আউটপুট আসবে 1 2 3 4 5। এখন আমরা এখানে প্রবলেমটা অ্যানালাইসিস করতে এসে আমরা এখানে ফর একটা অ্যারে ইউজ করে আমরা এই ম্যাথমেটিক্যাল সলিউশনটাতে চূড়ান্ত লেভেলে পৌঁছে গেছি। একটা হচ্ছে প্রথমে আমরা স্প্লিট করতে পেরেছিলাম, কিন্তু আমরা দেখতে চাচ্ছি হচ্ছে শুরু থেকে,
এই জন্য শুরু আমরা থেকে শুরু একটা অ্যারেতে রেখেছি, একটা স্টোর করে রেখেছি অ্যারেতে, তারপর পরবর্তীতে সেই অ্যারেটা আমরা পর দিয়ে ডিক্লেয়ার করে দিলাম। পিছন দিক থেকে প্রিন্ট করেছি, ফর দিক দিয়ে, হ্যাঁ। ঠিক আছে? তা পিছন দিক থেকে ডিক্লেয়ার করলে সামনেরটা পিছনে ছিল, এই জন্য আমরা পিছন দিক থেকে লুপটা চালিয়েছি। কিভাবে? এইভাবে। কারণ আমাদের প্রথমে ইনপুটটা আমরা দিয়েছিলাম কি, ইনপুটটা দিয়েছিলাম, আচ্ছা আমি এখানে আরেকটা রো তৈরি করি, ইনসার্ট রো এবং এটাকে মার্জ করি। আমি ইনপুট দিয়েছিলাম হচ্ছে ইনপুট নাম্বার, ইনপুট দিয়েছিলাম হচ্ছে এভাবে, নাম্বার ইকুয়াল টু 1 2 3 4 5, এটা আমি ইনপুট দিয়েছিলাম, নাম্বার ইকুয়াল টু 1 2 3 4 5। কিন্তু ম্যাথমেটিক্যাল লজিকের কারণে যেহেতু রিমাইন্ডার ভ্যালুটা সবার লাস্টেরটা রিমাইন্ডার অপারেটরের মাধ্যমে আগে বের হয়ে আসছে, সো যেটা হয়েছে সেটা হচ্ছে সবার পরেরটা সবার আগে অ্যারেতে সেভ হয়েছে, তারপরে 2 নম্বর 4 নম্বর এটা রিমাইন্ডার ভেরিয়েবলের মাধ্যমে এটা বেরোচ্ছে, সো এটা 2 নম্বর লোকেশনে সেভ হয়েছে। এরপরে 3 নম্বরটা 3 নম্বরে সেভ হয়েছে, এরপরে 2 নম্বর দুইটা 4 নম্বরে সেভ হয়েছে, একটা 5 নম্বরে সেভ হয়েছে, এভাবে একটা অ্যারেতে এটা সেভ হয়েছে। কিন্তু অ্যারের বৈশিষ্ট্য হচ্ছে অ্যারের প্রথমটা 0 লোকেশন, লাস্টেরটা হচ্ছে n-1 লোকেশন। তো খুব সিম্পলি অ্যারেতে হচ্ছে কম্পিউটার ফার্স্টে 0 দ্বারা বুঝবে, হ্যাঁ ফার্স্ট কাউন্ট করবে হচ্ছে 0। যেহেতু আমার ইন্টিজার নাম্বারটা দেখতে এরকম ছিল, তো আমাদের আউটপুটটা আসছে এরকম রিভার্স অর্ডারে। সো আমি আবার ফর লুপের মাধ্যমে আমরা এই অ্যারেটাকে রিভার্স অর্ডারে প্রিন্ট করলাম, তখন আমার আউটপুটটা দেখতে রিয়েল ইনপুটের মতোই হলো। রিয়েল ইনপুটটা ছিল 1 2 3 4 5, রিয়েল আউটপুটটাও আসলো 1 2 3 4 5, বাট ডিজিট গুলো আলাদা। এই ডিজিট গুলো 1 আলাদা, 2 আলাদা, 3 আলাদা, 4 আলাদা, 5 আলাদা, কেউ আর কারোর সাথে জোড়া লেগে নেই, সবাই আলাদা আলাদা অবস্থায় আছে, ঠিক আছে? এক মিনিট,